আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস জিডি অ্যান্ড ইউআই গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইউআই ডিজাইন এটার দ্বিতীয় ব্যাচের ক্লাসে রংপুর টিটিসিতে আপনাদেরকে স্বাগতম। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশনটা আমরা আজকে করবো আর কি। ঠিক আছে, তা আমরা অলরেডি সিএস আমাদের পেয়ে গেছি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ওই সিএস এর আদলে আমাদের এখানে সিবিএলএম তৈরি করা আছে। তাই সিবিএলএম এর এটা প্রথম জব শিট 1। এইভাবে আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জব শিট পেয়ে যাবেন এবং ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, তো এটার প্রথম ক্লাস ইন্ট্রোডাকশন টু অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে আপনার কয়েকটা বিষয় জানতে হবে, যেমন এলিমেন্ট, কম্পিটেন্সি এলিমেন্টস। আসলে যদি আমরা এই জবটা শিখি, এই জবটা যদি আমরা করি, কোন কোন বিষয়গুলো আমাদের, কোন কোন এলিমেন্টগুলো দরকার হবে বা কোন কোন এলিমেন্টগুলো আমরা ব্যবহার করব। আন্ডারস্ট্যান্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন্টারফেস অ্যান্ড টুলস। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস এবং টুলসগুলো সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্রিয়েট অ্যান্ড সেভ এ নিউ ইলাস্ট্রেটর ডকুমেন্ট। একটা ডকুমেন্ট কিভাবে, হাউ টু ক্রিয়েট নিউ ডকুমেন্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই বিষয়টা আমরা জানতে পারবো এবং কিভাবে সেটাকে সেভ করা লাগে, সংরক্ষণ করতে হয় বিভিন্ন ভার্সনে, সেটা শেখানোর চেষ্টা করব। ইউজ বেসিক ড্রয়িং টুলস। কিছু ড্রয়িং টুলস আছে, টুলসগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো, যেমন হচ্ছে শেপ, লাইন্স, পেন টুলস। হ্যাঁ, এগুলো আমি শেখানোর চেষ্টা করব। কালার, অ্যাপ্লাই কালার, স্ট্রোক অ্যান্ড ফিল, এটা সম্পর্কে জানতে পারবেন। ইউজ লেয়ার্স ইফেক্টিভলি, এই বিষয়টা জানতে পারবেন। সেভ অ্যান্ড এক্সপোর্ট আর্টওয়ার্ক ইন ভেরিয়াস ফরম্যাট, বিভিন্ন ফরম্যাটে আমরা এটাকে সেভ করা এবং আমাদের এই আর্টওয়ার্কটাকে কি করতে পারবো, আমরা এক্সপোর্টও করতে পারবো। ঠিক আছে, এই প্রজেক্টে। এই ক্ষেত্রে আমাদের এগুলো একটু পরে, আপনারা এগুলো পরে নেবেন। তাই যদি আপনারা এই কাজটা করতে চান, আপনাদের রিকোয়ার্ড টুলস অ্যান্ড ম্যাটেরিয়ালস কী কী, আমাদের ম্যাটেরিয়ালস এবং টুলস আপনার দরকার হতে পারে। যেমন কম্পিউটার উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টলড, আপনাকে কম্পিউটার সেট লাগবে, সেটা ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ হোক। সাথে আপনার কি লাগবে, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অবশ্যই মাস্ট বি ইনস্টলড থাকতে হবে। হ্যাঁ, ইউএসবি অর ক্লাউড স্টোরেজ ফর সেভিং ফাইলস, আপনি যে কাজটা করবেন এটা সেভ করার জন্য আপনাকে ইউএসবি অথবা কি কোনো স্টোর আপনাকে লাগবে, সেটা এসএসডি হোক, হার্ড ডিস্ক হোক, সেটা আপনার অবশ্যই, কম্পিউটারে তো ওটা থাকবেই, তাই না? এটা লাগবে আপনাকে। পেন অ্যান্ড নোটবুক ফর টেকিং নোটস, আপনাকে অবশ্যই লেকচারের সময় আপনার পেন এবং নোটবুক আপনি ব্যবহার করবেন, যেগুলো শর্টকাট কিছু বিষয় আছে যেগুলো আপনার সবসময় মনে থাকবে না, সেগুলো আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে, জব শিট অ্যান্ড অ্যাসেসমেন্ট চেকলিস্ট, এই জব শিট তো আমি দিয়ে দিচ্ছি এবং অ্যাসেসমেন্ট চেকলিস্টের সঙ্গে সঙ্গে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এই আমরা কাজটা করার জন্য এখানে দেখেন, এই যদি আমরা এই ধরনের প্রজেক্ট করতে চাই, এটা যদি আমরা শুরু করতে চাই, এখানে কয়েকটা টাস্ক আছে আর কি। এই টাস্কগুলো শেষ করলে এই প্রজেক্টটা আমাদের শেষ হয়ে যাবে। যেমন এখানে টাস্ক এক্স আছে, 1 আছে লঞ্চ অ্যান্ড এক্সপ্লোর ইন্টারফেস, তারপর আছে টাস্ক 2 ক্রিয়েট অ্যান্ড সেভ এ নিউ ডকুমেন্ট, তারপর আছে টাস্ক 3 বেসিক শেপ অ্যান্ড ড্রয়িং টুলস, টাস্ক 4 কালার অ্যান্ড ফিল, হ্যাঁ, টাস্ক 5 ওয়ার্কিং উইথ লেয়ার্স, টাস্ক 6 সেভ অ্যান্ড এক্সপোর্ট আর্টওয়ার্ক। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা 6টা টাস্ক আর কি আসলে আমরা শিখবো। কয়েকটা টাস্ক মিলে একটা জব শিট হয়, বুঝা গেছে ব্যাপারটা? কয়েকটা কাজ মিলে একটা কি হয়, জব শিট হয়। তাই এই জব শিটে কয়টা টাস্ক আছে, 6টা। এই 6টা টাস্ক আমরা শিখবো। তা আমরা যতদূর আগানো যাবে আমরা অতদূর আগাবো। একদিনে একটা জব শেষ হতেও পারে, না হতেও পারে। ঠিক আছে, জয়টা কাজ আমরা করতে পারবো। হ্যাঁ, আমাদের জব শিটের আমরা একদিনে সেটা চেষ্টা করব। ঠিক আছে, না হলে পরবর্তী আমাদের ক্লাসে সেটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রথম যে টাস্কটা আছে, প্রথম টাস্কটা আছে লঞ্চ অ্যান্ড এক্সপ্লোর ইন্টারফেস। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি করতে হবে, লঞ্চ করতে হবে, এক্সপ্লোর করতে হবে ইন্টারফেসটা। ঠিক আছে, এইটা আমরা করব। এটার উদ্দেশ্য কি, আন্ডারস্ট্যান্ড দ্য লেআউট অ্যান্ড কম্পোনেন্টস অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কম্পোনেন্ট এবং লেআউটগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো বা বুঝতে পারবো। বুঝা গেছে? এটার স্টেপগুলো কি হবে, স্টেপ 1 ওপেন অ্যাডোবি ইলাস্ট্রেটর। প্রথম আমাদের কাজটা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে। তারপর কি করতে হবে, আইডেন্টিফাই অ্যান্ড ডেসক্রাইব দ্য ফ্লোয়িং। হ্যাঁ, নিচেরগুলো আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই এবং বর্ণনা করতে হবে। যেমন মেনু বার, টুল বার, কন্ট্রোল প্যানেল, আর্টবোর্ড, লেয়ার প্যানেল। এইটা হচ্ছে আমাদের টাস্ক 1। তারপর হচ্ছে রাইট এ ব্রিফ ডেসক্রিপশন অফ হোয়াট ইজ ডাজ। বুঝা গেছে, আমরা একটা ব্রিফলি আমরা লিখবো যে আসলে আমরা কি শিখলাম, এটা সংক্ষেপে আমরা লিখবো যে আমরা এই বিষয়ে আমরা এই জিনিসটা সম্পর্কে ধারণা লাভ করলাম। যদি আপনারা এই টাস্কটা শেষ করেন, আপনাদের কাছে এই টাস্ক শিটটা, জব শিটটা চলে যাবে। তখন কি করব, আমি এখানে সিগনেচার দিব, সিগনেচার দেওয়ার পরে আপনাকে এখানে ডেট দিয়ে দিব এবং সব শেষে দেখেন আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া গিয়ে আপনাকে এই টাস্ক আপনি পাইছেন, তখন আমি টিক মার্ক দিয়ে বলবো আপনি কম্পিটেন্ট।
ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা জব অনুযায়ী আমরা কাজগুলো করার চেষ্টা করব। তো আমরা প্রথম টাস্কটা একটু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করি। তো এইটা কাজ করার জন্য আপনাকে এখানে কি করতে হবে, অবশ্যই তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কি ইনস্টল থাকতে হবে, তাই না? তা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনও করে ফেলছি। ওপেন করার পরে প্রাথমিক অবস্থায় আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করার পরেই আপনি এই ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখানে বাম দিকে দেখবেন দুইটা অপশন আছে, ক্রিয়েট আর হচ্ছে ওপেন। ক্রিয়েট নিউ হচ্ছে যদি আমরা কোনো নতুন ডকুমেন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট নিউয়ে ক্লিক করব। আর ওপেন হচ্ছে যদি পূর্বের থেকে কোনো আমার প্রজেক্ট তৈরি করা থাকে ওইটা যদি আমি এখানে ওপেন করতে চাই তাহলে ওপেন দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট নিউয়ে যদি যান, ক্রিয়েট নিউ যাওয়ার পরে এই যে নিউ ডকুমেন্ট নামে একটা এরকম কি একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এই ডান দিকে আমরা একটু খেয়াল করি। প্রথমে দেখেন রিসেন্ট ডিটেলস, এখানে দেওয়া আছে আনটাইটেল 1, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টটা তৈরি হবে সেই ডকুমেন্টটার নাম হবে কি আনটাইটেল 1। চাইলে আমরা এখানে ডকুমেন্টটার নাম দিতে পারি, যেমন আমি ডকুমেন্টের নাম দিলাম হলো নিউ ডকুমেন্ট, ঠিক আছে? এটা অবশ্য আমরা পরেও করতে পারবো, সেভ করার সময় আমরা এটা করতে পারবো, কিন্তু আগে থেকে করলে ভালো হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ডকুমেন্টের নাম আসলে কি হবে সেটা আপনারা বুঝবেন যে কোন নামে রাখলে আমার সুবিধা হচ্ছে, সেইটা নাম এখানে দিয়ে দিবেন। এরপর দেখেন এখানে উইডথ আর হচ্ছে হাইট। আমরা ইলাস্ট্রেটরে যে কাজগুলো করি, ইলাস্ট্রেটরে কোন ধরনের কাজ করি? ইলাস্ট্রেটরে কাজ করা হয় রেডি প্রিন্ট টেমপ্লেট। কি করা হয়? রেডি প্রিন্ট টেমপ্লেট, অর্থাৎ ডিজিটাল প্রেস, অফসেট প্রেস, এই প্রেসগুলোতে যে ধরনের কাজগুলো করা হয়, প্রিন্টিং কাজগুলো করা হয়, সেই কাজগুলো করার জন্য মূলত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ব্যবহার করা হয় ভেক্টর কাজগুলো করার জন্য। হ্যাঁ, যেমন পোস্টার, ব্যানার, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, হ্যাঁ, ট্রাইফল ব্রোশিউর, বুক কভার, এই জাতীয় যে কাজগুলো আছে, লোগো, এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সম্পাদন করা হয়, ঠিক আছে? তো এই যে কাজগুলো করা হয়, কাজ করার সময় আমাদের কিন্তু কাজের একক নির্বাচন করতে হবে, অর্থাৎ মাপের একক নির্বাচন করতে হবে এবং ওইটার সাইজ দিতে হবে, মাপ দিতে হবে। যেমন বিজনেস কার্ড যদি আপনি তৈরি করেন তাহলে বিজনেস কার্ডের একটা স্পেসিফিক রেশিও আছে, একটা মাপ আছে, তাই না? একটা ইন্টারন্যাশনাল মাপ আছে, একটা লোকাল মাপ আছে। যদি লোকালি করেন, লোকাল প্লেসে করেন, তার জন্য একটা মাপ আলাদা হবে। ইন্টারন্যাশনাল যে বিজনেস কার্ডের মাপ আছে সেটার জন্য আলাদা মাপ হবে। এই মাপ দিয়ে আপনাকে কাজ করতে হবে। তারপর ধরেন যে আপনি ব্যানার করবেন, ব্যানার করার জন্য আপনি ব্যানারটা কত ফিট বাই কত ফিট করবেন, এখানে সেটা মাপ দিতে হবে। বুক কভার করবেন, বুক কভারের মাপ কত হবে সেটা আপনাকে দিতে হবে। এমনি করে যে কোনো ধরনের কাজ করেন না কেন, উইদাউট লোগো, আপনার উইদাউট লোগো, আইকনস অ্যান্ড সিম্বল, এগুলো ছাড়া আপনি সব ধরনের কাজে আপনাকে মাপ দিতে হবে, ঠিক আছে? তো এখানে মাপ দিবেন। তো মাপ দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম চুজ করতে হবে মাপের একক, অর্থাৎ এক্সটেনশন, ঠিক আছে? যেমন এখানে 210 mm, এখানে মিনস কি মিলিমিটার, অর্থাৎ মিলিমিটারের এক্সটেনশনটা হচ্ছে ডাবল এম। বুঝা গেছে বোর্ডটা? মিলিমিটারের এক্সটেনশনটা কি আছে? দেখেন এখানে পাশে কি দেওয়া আছে? মিলিমিটার দেওয়া আছে না? যার কারণে এখানে চলে আসছে। তা আমাদের মাপের ক্ষেত্রে কোন সময় পিক্সেল নেওয়া লাগবে, কোন সময় পিকাস নেওয়া লাগবে, কোন সময় পয়েন্ট নেওয়া লাগবে, কোন সময় মিলিমিটার, কোন সময় সেন্টিমিটার, এগুলো কিন্তু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তা তখন আপনাদের কি করতে হবে? আপনার ধরুন যে ইঞ্চি নিয়ে কাজ করবেন, আপনি ইঞ্চ নিয়ে কাজ করবেন, তখন কি করতে হবে? এই যে ডান সাইডে দেখেন ড্রপ ডাউন ক্লিক করবেন, এখান থেকে আপনি ইঞ্চ করে দিবেন। তাহলে কি হবে? এখানে এখন মাপের এককটা এখন পরিবর্তন হয়ে গেছে, তাই না? এখানে কি হলো? আইএন হচ্ছে ইঞ্চ এর এক্সটেনশন, একক, ঠিক আছে? এক্সটেনশন। এই আইএন লিখলে আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ইঞ্চিতে মাপ করা আছে। ওকে, তো প্রথম কাজ হলো আমাদের এখানে কি করতে হবে? মাপের এককটা চুজ করে নিতে হবে। আচ্ছা, তা মাপের একক আমি এখানে ইঞ্চ করে নিলাম, এরকম একটা মাপ চলে আসছে। তো এখন দেখেন এখানে আপনি সরাসরি মাপ দিয়েও কাজ করতে পারবেন, অথবা এখানে ডিফল্ট মাপগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো ডিফল্ট মাপগুলো কোথায় পাবেন? দেখেন এখানে কয়েক ধরনের অপশন আছে। এখানে রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলোতে কিছু ডিফল্ট এখানে মাপ দেওয়া আছে। যেমন এখানে রিসেন্টে আমরা যে কাজগুলো করছি সেই মাপগুলো এখানে শো হচ্ছে। যদি সেভে যাই, যেমন আমাদের অন্য একটা আছে, এখানে কোনো কিছু আসতেছে না, তখন আমরা এখানে গো করে আমার যেখান থেকে দরকার আমরা সেখানে যাব। তারপর হচ্ছে মোবাইলে কিছু আমরা এখানে গেলে কিছু আমরা মাপ দেখতে পাবো, ওয়েবে গেলে কিছু মাপ দেখতে পাবো, এবার প্রিন্টে গেলে আমাদের কিছু মাপ দেখতে পাবো। তা আমাদের এখানে যেহেতু আমরা কি করব? রেডি প্রিন্ট টেমপ্লেট করব, তাই না? রেডি প্রিন্ট টেমপ্লেট তৈরি করলে আপনাকে প্রিন্ট নিয়ে কাজ করতে হবে। প্রিন্টে যখন থাকবেন তখন দেখবেন যে প্রিন্ট করার জন্য আমাদের মোটামুটি কিছু ডিফল্ট সাইজ তারা দিয়ে দিবে, যেমন লেটার, A4, হ্যাঁ, এগুলো কাজ এখানে দিয়ে দিবে। ধরুন যে আমাদের আজকের ডকুমেন্টের সাইজ হচ্ছে A4, তাহলে আমরা এখানে A4 এ ক্লিক রাখবো, ঠিক আছে? A4 এ ক্লিক রাখলে আমাদের এরকম হবে। তখন হয়তো এখানে মাপের এককটা পরিবর্তন হয়ে যাইতে পারে,
এইটাকে জাস্ট আমরা এখানে পুনরায় ইঞ্চ করে দিব। ওকে, তাহলে এটা করে দিলাম। করার পরে এটা দেখেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মনে হচ্ছে আমাদের পেজের ধরনটা, পেজটা লম্বালম্বি হবে নাকি আমাদের আড়াআড়ি হবে, অর্থাৎ আমাদের পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে, এইটা হচ্ছে ওরিয়েন্টেশন। তা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পোর্ট্রেটেই কাজ করি, তাই না? ল্যান্ডস্কেপে কাজ খুব কমই হয়ে থাকে। তো আমরা এখানে পোর্ট্রেটটা আমরা নির্বাচন করলাম। এরপর দেখেন এখানে আর্টবোর্ড। হোয়াট ইজ আর্টবোর্ড ইন ইলাস্ট্রেটর? আর্টবোর্ডটা কি? আর্টবোর্ড হচ্ছে আমরা ওই যে এমএস ওয়ার্ডে যেমন পেজ বলি না, পেজ বলি কিনা, ফটোশপে এটাকে ক্যানভাস বলি, ইলাস্ট্রেটরে ওই জিনিসটাকে বলা হয় আর্টবোর্ড। আর্টবোর্ডের অনেক কাজ আছে, হ্যাঁ। আর্টবোর্ডটা হচ্ছে আমাদের পেজটা, যদি প্রিন্ট দিতে চান আপনাকে মাস্ট বি আর্টবোর্ড লাগবেই, ঠিক আছে? তাই এখানে আর্টবোর্ডের আপনি সংখ্যা নির্বাচন করে কাজ করতে পারেন। যেমন এখানে আর্টবোর্ডের সংখ্যা দেওয়া আছে কয়টা? একটা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আর্টবোর্ড এখানে তৈরি করে কাজ করতে পারবেন। তা আমি এখানে একটাই রাখলাম, ডিফল্ট হিসেবে একটাই রাখলাম। এরপর দেখেন ব্লিড, এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো। ব্লিডটা লাগবে কখন? যখন হচ্ছে আমাদের যে কাজগুলো আমরা করি, কাজগুলো করার পরে আমাদের কাজের বাইরে একটা এক্সট্রা অংশ রেখে দিতে হয়, যেটাকে আমরা ক্রপ করি বা ট্রিম করি, ঠিক আছে? এই যে এক্সট্রা অংশটা, এইটাকে বলা হয় ব্লিড। বুঝা গেছে ব্যাপারটা? এই এক্সট্রা অংশটাকে ব্লিড বলা হয়। ধরেন যে আপনি একটা ব্যানার করবেন, ব্যানারের হচ্ছে মাপ হচ্ছে 8 ফিট বাই 3 ফিট। এখন ওই ব্যানারটা আপনি যে কাটবেন, একটু বাইরে অংশ রেখে কাটতে হবে। তো এই কোন অংশটা আপনি রেখে কাটবেন, কতটুকু অংশ আপনি বাইরে রাখবেন, আপনার ডিজাইনের বাইরে কতটুকু অংশ আপনার থাকবে চারিদিকে, এই যে চারিদিকে কতটুকু অংশ থাকবে, এই জিনিসটাকে বলা হচ্ছে ব্লিড, ঠিক আছে? ওইটা দেওয়ার পরে একটা মার্ক দিতে হবে, ক্রপ মার্ক, ওই মার্ক অনুযায়ী কাটা হবে। তাহলে যে মার্কটা আপনি দিবেন, এখানে যে ব্লিডের পরিমাণটা দিবেন, ওই বরাবর আপনার ডিজাইনের বাইরে একটা অংশ থাকবে, এইটাকে বলা হয় ব্লিড। দ্য আউটসাইড অফ দ্য ডিজাইন, আমরা যে আমরা অংশটা দেখতে পাই সেটাকে বলা হয় কি? ব্লিড, ঠিক আছে? তো এই প্রজেক্টের জন্য আপাতত ব্লিড আমার দরকার হচ্ছে না, আমি এটাকে ব্যবহার করব না। আচ্ছা, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চলে আসতেছি। এখানে দেখেন, এখানে কালার মোড, ডকুমেন্ট কালার মোড, ঠিক আছে? ডকুমেন্ট কালার মোড এখানে দেওয়া আছে CMYK। সি ফর হচ্ছে সায়ান, এম হচ্ছে ম্যাজেন্টা, ওয়াই হচ্ছে ইয়েলো, আর কে হচ্ছে কি কালার বা ব্ল্যাক কালার, ঠিক আছে? কি কালার বা ব্ল্যাক কালার, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের যদি প্রিন্টের কাজগুলো করতে চাই, তাহলে এই কালার মোডে কাজ করতে হবে, CMYK, অর্থাৎ 4 কালার মোডে আমাদেরকে কাজ করতে হবে। আর যদি আমাদের এই কাজটা আমরা অন্য কোনো কাজে ব্যবহার করতে, অর্থাৎ আমরা ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এইখানকার কাজ কিন্তু আপনি সরাসরি ওয়েবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ফিগমায় আপনি এসবিবি ফাইলটা সরাসরি এখানকার ডিজাইনটা আপনি নিয়ে যেতে পারেন। তখন কিন্তু আপনার কালার মোডটা এটা ব্যবহার করলে চলবে না, তখন আমরা কালার মোডটা দিতে হবে RGB। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ঠিক আছে? রেড, গ্রিন, ব্লু। আর CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে? প্রিন্টের ক্ষেত্রে RGB, আর ওয়েবের ক্ষেত্রে কি? আর প্রিন্টের ক্ষেত্রে CMYK, আর ওয়েবের ক্ষেত্রে RGB। মনে থাকবে? প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে CMYK, আর ওয়েবের ক্ষেত্রে RGB। যেহেতু আমাদের রেডি প্রিন্ট টেমপ্লেট, তাহলে কি করতে হবে? CMYK রাখতে হবে। ক্লিয়ার? এরপর দেখেন হচ্ছে রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্টে এখানে একটা রেজলিউশন দেওয়া আছে 300 ppi। তা রাস্টারটা বুঝতে গেলে আপনাকে আর একটু ব্যাকে যাইতে হবে। ব্যাকে কিরকম? রাস্টারটা কোথা থেকে আসছে, গ্রাফিক্স কয় ধরনের, গ্রাফিক ডিজাইন কয় ধরনের, এখান থেকে রাস্টারটা আসছে। আমরা আসলে দুই ধরনের কাজ শিখবো, একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে রাস্টার। ভেক্টর কোনটা? আমরা যে আর্টওয়ার্ক গুলো তৈরি করি, লাইন দিয়ে যে কাজগুলো তৈরি করি, ড্রয়িং করি, স্কেচিং করি, সেগুলো বলা হয় ভেক্টর। আর রাস্টার কোনটা? আমাদের যে কোনো ধরনের ইমেজ, সেটা আমার ছবি হতে পারে, ঠিক আছে, একটা ব্যানারের ছবি হতে পারে, অর্থাৎ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপোর্ট গ্রুপ, এই যে জিনিসটা আছে, অর্থাৎ কোনো ছবি থাকে, ইমেজ আছে, ওইটাকে বলা হচ্ছে রাস্টার। বুঝা গেছে ব্যাপারটা? ওইটা হচ্ছে রাস্টার। আর আমাদের যেগুলো আর্ট ওয়ার্ক, আমাদের তৈরি করা কাজ, লাইন দিয়ে আমরা যে কাজগুলো তৈরি করি, ওটাকে বলা হয় ভেক্টর। তো এখানে দুই ধরনের কাজ। তা এখানে দেখেন রাস্টার ইফেক্ট। রাস্টার ইফেক্ট বলতে কি ধরনের ইফেক্ট বলা হয়? ধরেন যে আপনি কোনো কাজের মধ্যে আপনি শ্যাডো ব্যবহার করতে পারেন, ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারেন, বুঝতে করতে পারে ড্রপ শ্যাডো। তারপর ধরেন যে আপনি ইনার শ্যাডো ব্যবহার করতে পারেন, অথবা কি ব্যবহার করতে পারেন, আপনি গ্লো ব্যবহার করতে পারেন, ইনার গ্লো, আউটার গ্লো, এগুলো বলা হয় কি? রাস্টার। তো এইটার জন্য একটা আইডিয়াল এখানে পিপিআই থাকবে। পিপিআই হচ্ছে কি? পিক্সেল পার ইঞ্চ, প্রত্যেক ইঞ্চিতে কয়টা পিক্সেল আছে, এটা কিন্তু এখানে পিপিআই দ্বারা সেটা বোঝানো হচ্ছে, হ্যাঁ। তো এইটা আমরা যখন ফটোশপ শিখবো, তখন কিন্তু এই পিপিআইটা ভালোভাবে বুঝতে পারবো। তো ওই পিপিআই আপনার রাস্টার ইফেক্টের জন্য এখানে আমাদের আপাতত বুঝবো যে 300 পিপিআইটা রাখতে হবে।
বুঝে গেছে ব্যাপারটা? এইভাবে আমরা আসলে এই সেটিংটা করব। তাহলে আরেকবার সেটিংটা দেখি। প্রথমে হচ্ছে কি আমাদের এখানে ডকুমেন্টের নাম দিতে হবে, আমাদের প্রজেক্টের নাম দিতে হবে। এরপর কি করতে, এখানে মাপের একক চুজ করতে হবে, এখানে সাইজ দিতে হবে। তারপর কি করতে হবে, ব্লিড যদি আমাদের ব্যবহার করা দরকার তো ব্লিড ব্যবহার করব, নাহলে দরকার নাই। তারপর হচ্ছে কালার মোডটা প্রিন্টের জন্য অবশ্যই সিএমওয়াই কে, আর ওয়েবের জন্য আরজিবি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে রেস্টার ইফেক্টের জন্য আমাদের অ্যাডভান্স মোডে যাবে, রেস্টার ইফেক্টের জন্য আমাদের অবশ্যই কি 300 পিপিআই এইটা রাখবো। রাখার পরে এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করলে একটু সময় লাগবে, হ্যাঁ। তারপর এরকম কিন্তু একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। হয়তো আপনাদের ইন্টারফেসে আপনারা এরকম দেখতে পারেন, ঠিক আছে? কীরকম দেখতে পারেন আমি একটু দেখাচ্ছি। হয়তো আপনারা এরকম দেখতে পারবেন, শুধুমাত্র আর্টবোর্ডটা সাদা আর বাকি অংশটা কালো, ঠিক আছে? এইটা হচ্ছে যে আমি জুম আউট করলাম। জুম আউট করলাম কীভাবে, কন্ট্রোল চেপে ধরলে মাইনাস ক্লিক করলে কী হবে, জুম আউট হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে ধরে প্লাস করলে জুম ইন হয়ে যাবে। কন্ট্রোল চেপে ধরে মাইনাস করলে কী হবে, জুম আউট হয়ে যাবে। আর কন্ট্রোল চেপে ধরলে প্লাস করলে জুম ইন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের জুম ইন এবং জুম আউট, আমরা ভিউয়ের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এইটা যখন আপনি জুম আউট করবেন, জুম আউট করার পরে দেখেন এই যে আমি যতটুকু অংশ নির্বাচন করছি, এই পুরো অংশটা মাঝখানে দেখেন সাদা অংশটা, তাই না? এই পুরো অংশটাকে বলা হয় স্ক্রেচিং এরিয়া। কি এরিয়া? স্ক্রেচিং এরিয়া, অর্থাৎ পুরো জায়গাটার মধ্যে আমরা কাজ করতে পারবো। এইদিকে মাপ আছে 227 ইঞ্চি, এদিকেও মাপ আছে 227 ইঞ্চি। এই পুরো জায়গাটার মধ্যে আমাদেরকে কাজ আমরা করতে পারবো। আর এই মাঝখানে যে অংশটা দেখা যাচ্ছে সাদা, এটাকে বলা হয় আর্টবোর্ড, যেটা আমরা নিলাম কিছুক্ষণ আগে, একটা নিলাম, তাই না? এটাকে বলা হয় কি, আর্টবোর্ড, ঠিক আছে? তাহলে পুরো হচ্ছে স্ক্রেচিং এরিয়া আর মাঝখানে অংশটা আর্টবোর্ড। আচ্ছা, তো জুম ইন করলাম কন্ট্রোল প্লাস, অথবা আপনি শর্টকাটে করতে পারেন, কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপলে দেখবেন এখানে এই যে জুম ইন, জুম ইন এই আইকনটা আসবে। এবার মাউসের লেফট বাটন চাপলে আপনার কি হয়ে যাবে, জুম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কন্ট্রোল প্লাস করে জুম ইন, কন্ট্রোল মাইনাস করে জুম আউট, তাই না? এইটা যদি আমরা কিবোর্ডে করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল চেনেন তো না, সিটিআরএল, কন্ট্রোল চেপে ধরে জাস্ট হচ্ছে, আচ্ছা কিবোর্ডের মাধ্যমে করতে চাইলে কন্ট্রোল চেপে ধরে স্পেস আছে, স্পেস চাপলে দেখবেন এখানে এই যে আইকনটা আসতেছে, হ্যাঁ, এই যে প্লাস আইকনটা আসতেছে, তখন যদি এখানে মাউসের লেফট বাটন চাপেন তাহলে জুম ইন হবে। আবার কন্ট্রোল স্পেস তো চাপাই আছে, এর সঙ্গে যদি অল্টার চাপেন, ঠিক আছে, তাহলে কি হবে দেখেন এখানে মাইনাস হবে। এবার এখানে চাপেন, দেখেন কি হবে, জুম আউট হবে। তো প্রথমে আমরা কোনো জায়গায় কাজ করতে গেলে ওইটাকে আগে চালানো শিখতে হবে, তাই না? তারপর কিন্তু কাজ করতে হবে। তারপর দেখেন আপনার এইটাকে মুভ করানোর দরকার হতে পারে, অর্থাৎ ডানে বামে উপরে নিচে এরকম করতে পারে, অর্থাৎ নেভিগেট করার দরকার হতে পারে, তাই না? যদি এইটা করতে চান তাহলে শুধুমাত্র স্পেস চাপবেন, স্পেস চেপে আপনি যে এখানে হ্যান্ড আসবে, যখন হ্যান্ড আসবে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি যেদিকে খুশি সেই দিকে এটাকে মুভ করতে পারেন। তো এইটা আমরা দেখেন কিবোর্ড এবং হলো মাউসের সাহায্যে করলাম, হ্যাঁ। আমরা কিন্তু এটাকে টুলসের সাহায্য করতে পারি। আচ্ছা, এখন আমরা এইটার ইন্টারফেসটা একটু আমরা পরিচিতি লাভ করব, ঠিক আছে? তো প্রথমে দেখেন এখানে দেওয়া আছে ফাইল থেকে শুরু করে হেল্প পর্যন্ত, এটা হচ্ছে মেনু, মেনু বার। কি বার? মেনু বার। যেমন হোটেলে থাকে না খাবার তালিকা, দুপুরের খাবারের মেনু, সকালের খাবারের মেনু, থাকে কি না? এরকম ইলাস্ট্রেটর হচ্ছে মেনু। এখানে ফাইলের মধ্যে কি কি পাওয়া যায়, এখানে ফাইলে ক্লিক করলে আমরা দেখতে পাবো। এডিটের মধ্যে কি আছে, এখানে এডিটে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পারবো। এমনিভাবে প্রত্যেকটা মেনুতে আমরা চেক করে করে দেখতে পাবো আসলে কোনটার কাজ কি। আমরা যেহেতু এগুলো শিখবো আস্তে আস্তে আমরা সবগুলো নাড়াচাড়া করবো, ঠিক আছে? এই বাম দিকে যেটা দেখা যাচ্ছে সেটা এরকম দুই সারিতে আছে, মাঝে মাঝে এরকম এক সারিতেও দেখতে পাবেন। যদি এক সারি হয় এইখানে ক্লিক করলে আবার দুই সারি হয়ে যাবে। এইটাকে বলা হয় টুল বক্স। কি বলা হয়? টুল বক্স। টুল বক্স হচ্ছে আপনি এখানে যদি লিখতেও চান তারপর একটা টুল লাগবে। এমএস ওয়ার্ডে যেমন এমএস ওয়ার্ড ওপেন করে আমরা লেখা শুরু করে দিই, তাই না? এখানে সেই সুযোগ নাই। এখানে হচ্ছে কি, আপনাকে এখানে যদি লিখতেও চান আপনাকে কি করতে হবে, অবশ্যই টেক্সট টুল নিতে হবে, টাইপ টুল নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ টুল ছাড়া এখানে কোনো কিছু ডিজাইন করা সম্ভব না, এখানে টুলস অবশ্যই লাগবে। তো এইটাকে বলা হয় টুলস বক্স। এই টুল বক্সে আবার দুই ধরনের টুল থাকে। কয় ধরনের? দুই ধরনের টুল থাকে, ঠিক আছে? এটা সিস্টেম বেদে দুই ধরনের, আরও কিন্তু অনেক ধরনের আছে, সেটা আমি বলতেছি। তো দুই ধরনটা আমি কেন বললাম, এখানে দেখবেন দুই ধরনের দেখতে পাবেন আর কি, দুই ধরনের দেখতে পাবেন, ঠিক আছে? টুলসও অনেক ধরনের হয়, যেমন আকৃতি দেওয়ার জন্য টুল, সিলেকশন টুল, ঠিক আছে? এই ধরনের টুলগুলো হয়ে থাকে। তারপর হচ্ছে কালার দেওয়ার জন্য টুল, হ্যাঁ, তারপর হচ্ছে মডিফাই করার জন্য টুল, সেগুলো থাকতে পারে। কিন্তু এখানে দুইভাবে দেখতে পাবেন। কি কি? কোনো কোনো টুল দেখবেন একাই অবস্থান করতেছে, কোনো কোনো টুল দেখবেন যে মাল্টিপল, অনেক টুল নিয়ে অবস্থান করতেছে। তো সেটা চিনবো কেমন করে? এই দেখেন কিছু কিছু টুলের নিচে একটা করে ছোট্ট আইকন দেওয়া আছে, আছে না?
ড্রপ ডাউন আইকন দেওয়া আছে, যেটার নিচে ড্রপ ডাউন আইকন দেওয়া আছে সেখানে ক্লিক করেন, দেখবেন যে আরো টুল আছে। আবার যেখানে দেখবেন দেওয়া নাই সেখানে ক্লিক করেন, দেখবেন যে আর কিছু বের হচ্ছে না। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল, একাই অবস্থান করতেছে, তাই না? আর দেখেন এখানে যেখানে ড্রপ ডাউন মেনু আছে না, এখানে ক্লিক করেন, মাউসের লেফট বাটন চেপে ধরে দেখেন এখানে আর কি কি টুল আছে সবগুলো কিন্তু এখানে এনাবল হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু টুল সবগুলো আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি না, কিছু কিছু টুল ভিতরেও আছে যেগুলো বের করে কাজ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা দুইভাবে দেখতে পাই, একটাকে সিঙ্গেল বলা আর একটা কি মাল্টিপল, বুঝা গেছে, গ্রুপ। তো এটা হচ্ছে টুল বক্স। ডান দিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল বা প্যানেল, শুধুমাত্র প্যানেল বলা যায় বা প্যালেটও আমরা বলতে পারি। যেমন যদি আমরা টাইপ করি, এইটাকে মডিফাই করার দরকার আছে কিনা, আছে না? যেমন এটার সেন্টার লেখাটাকে আমরা লেফট লাইন করতে পারি, সেন্টার লাইন করতে পারি, রাইট লাইন করতে পারি, হ্যাঁ। আবার প্যারাগ্রাফের মধ্যে গ্যাপগুলো আমরা আলাদা আলাদা করতে পারি, ঠিক আছে, সেগুলো আমরা কাজ করতে পারি। এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল, ঠিক আছে। পাশে দেখেন আরেকটা প্যানেল আছে, এখানে দেখেন ট্রান্সপারেন্সি প্যানেল আছে, হ্যাঁ। এগুলো হচ্ছে প্যানেল, ঠিক আছে। যেমন এখানে কালার দেওয়ার জন্য শো অ্যাসেস প্যানেল আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে সরাসরি কালার প্যানেলটাও ব্যবহার করতে পারি। তো এগুলোকে বলা হয় প্যানেল, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জুম ইন জুম আউট করলাম সেটা কিন্তু ওই যে এখান থেকে আমরা করতে পারবো। দেখেন এখানে দেখেন এই যে 50% দেওয়া আছে না, এই যে এখানে 50% আছে, আছে না? এইখানে ক্লিক করে দেখেন এখান থেকে আমরা 400% করতে পারি এটা, ঠিক আছে। আবার আমরা এখানে ক্লিক করে এটাকে আমরা কি করতে পারি, পুনরায় 50% করতে পারি। অর্থাৎ জুম ইন জুম আউট আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এখান থেকে টুলস ব্যবহার করে করতে পারি। দেখেন এই যে টুলস, এই যে টুল ব্যবহার করে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। এবার শুধুমাত্র অল্টার চাপলে এখানে মাইনাস হয়ে যাবে, এই যে মাইনাস করতে পারেন, ক্লিয়ার। তারপর আমরা কি করলাম, নেভিগেট করলাম না, এই যেভাবে নেভিগেট করলাম না, এই যে নেভিগেট করি, স্পেস চেপে ধরে আমরা নেভিগেট করি, ঠিক আছে। স্পেস চেপে ধরে আমরা মাউসের লেফট বাটন চাপলে ডানে বামে মুভ করলে এটা কি হয়, এইভাবে আর কি নেভিগেট হয়ে যায়, তাই না? আচ্ছা, এইটাকে আমরা এখানে টুলস আছে, টুলসের মাধ্যমে করতে পারি, যে হ্যান্ড টুল দিয়ে আমরা এখানে এটাকে এইভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা কি করতে পারি, এটাকে মুভ করতে পারি। তো এই হলো মোটামুটি এটা চালানোর একটা ঠিক আছে। আর নেভিগেট আপনি এখানে প্যানেলের মাধ্যমে করতে পারেন, নেভিগেটর প্যানেল। তো এখানে দেখেন আমার দরকার এই মুহূর্তে নেভিগেটর প্যানেল, এখানে আমি নেভিগেটর খুঁজে পাচ্ছি না, যে এই প্যানেলের মধ্যে নেভিগেটর প্যানেল আমি দেখতে পাচ্ছি না। যদি আপনি এখানে যেটা খুঁজে দেখতেছেন সেটা না পান, তখন আপনাকে মেনুর সাহায্য নিতে হবে। কিসের সাহায্য? মেনুর সাহায্য। যেমন আমাদের যদি এখানে কোনো কিছু হাইড হয়ে যায়, কোনো টুল বক্স, তারপর হচ্ছে কোনো প্যানেল, ঠিক আছে, এগুলো যদি এখান থেকে হাইড হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন, যে উইন্ডো মেনুর সাহায্য নেবেন। উইন্ডো মেনুতে যাওয়ার পরে আপনার যেটা দরকার আপনি সেটাকে এখান থেকে শুধু ক্লিক করলে এটা এখানে রান হয়ে যাবে। এখন দেখেন এখানে নেভিগেট কোথায় দেওয়া আছে, আমরা এখন সেটাকে কি করব, এখানে রান করি। যেমন নেভিগেটর আছে না, এখানে জাস্ট ক্লিক করেন, এই দেখেন নেভিগেটর প্যানেলটা এখানে এনাবেল হয়ে যাবে, ঠিক আছে। নেভিগেটর প্যানেলটা এনাবেল হয়ে গেছে। এইখান থেকে আপনি জুম ইন জুম আউট সহ আপনি নেভিগেটের যে কাজগুলো সেগুলো করতে পারেন, ঠিক আছে। যেটা জুম ইন, এই যে জুম আউট, তারপর যে এখানে দেখেন যেখানে আপনি যাচ্ছেন আপনি সেইখানে কিন্তু নেভিগেট করতে পারতেছেন, ঠিক আছে। তাহলে আমরা অনেকভাবে কিন্তু এগুলো ব্যবহার করতে পারি, এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমরা ধরেন যে এগুলো ব্যবহার করা জানি, এখন আমাদের কাজ করতে হবে, ঠিক আছে, ডিজাইন শুরু করতে হবে বা টুলসের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমার স্পেসিফিকেশন শিটে আমাদের এখানে এই যে মেনু বার, টুল বার, কন্ট্রোল প্যানেল, আর্টবোর্ড, লেয়ার প্যানেল, ঠিক আছে। লেয়ার প্যানেলটা আমরা এখানে লেয়ার মানে কি, স্তর। আমরা কাজের কোন স্তরে আছি সেইটা বোঝার জন্য অবশ্যই লেয়ার প্যানেলের সাহায্য নিতে হবে। এটা হচ্ছে লেয়ার প্যানেল, ঠিক আছে। তাহলে দেখেন টাস্ক 1-এ আমাদের এই জিনিসগুলো ছিল, মেনু বার, টুল বার, কন্ট্রোল প্যানেল, আর্টবোর্ড, লেয়ার প্যানেল, ঠিক আছে। রাইট ব্রিফ ডেসক্রিপশন অফ হোয়াট ইজ টাস্ক, ঠিক আছে, এটা আমাদের এখন করতে হবে। যদি করতে পারেন তাহলে আমি এখানে সিগনেচার দিয়ে দিব, ওকে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে এইগুলো শনাক্ত করতে পারলাম এবং এগুলোর মোটামুটি কয়েকটা কাজও আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এখানে আর্টবোর্ড অংশটা আছে, আর্টবোর্ডটা একটু বুঝে দেই, আর্টবোর্ডটা আসলে কিভাবে কাজ করবা কি, ঠিক আছে। ধরেন যে এখানে আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে কি A4, এখন আপনাকে আপনার অ্যাসেসর বললো বা আপনার পরীক্ষক বললো বা আপনার ট্রেনার বললো যে আর্টবোর্ডটাকে তুমি লিগ্যাল সাইজের করে দাও, ঠিক আছে, বা আর্টবোর্ডটা আমার এই যে পোর্ট্রেট করা আছে এটাকে তুমি ল্যান্ডস্কেপ করে দাও। যদি এইটা করতে চান তখন আপনাকে ডকুমেন্ট সেটআপ করতে হবে, অথবা আপনাকে আর্টবোর্ড সেটআপ করতে হবে। আর্টবোর্ড সেটআপ যদি আপনি করতে চান তাহলে টুলের সাহায্য নিতে হবে, ডকুমেন্ট সেটআপ করতে গেলে আপনাকে মেনুর সাহায্য নিতে হবে।
ডকুমেন্ট সেটআপ করতে গেলে আপনাকে ফাইল মেনুতে গিয়ে আপনারা দেখবেন ডকুমেন্ট সেটআপ, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার পি। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে দেখেন যে ব্লিড সহ আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবো, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে ওই যে এখানে আর্টবোর্ডটা এডিট করতে পারবো, এই আর্টবোর্ডও এডিট করতে পারবো, ঠিক আছে। আর যদি আপনি কি করেন সরাসরি টুলস দিয়ে করতে চান, তাহলে এখানে দেখবেন টুলস আছে, আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে ডাবল ক্লিক করবেন, আর্টবোর্ড অপশন এনাবেল হয়ে যাবে। এবার দেখেন এখানে ওরিয়েন্টেশন পোর্ট্রেট করা আছে, জাস্ট ল্যান্ডস্কেপ করে দেন, এবার ওকে করেন, দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে ধরেন যে এখানে A4 করা আছে, এখান থেকে আপনি এটাকে আপনার ইচ্ছা মতো সাইজ দিয়ে দেন, ধরেন যে লিগ্যাল করে দেন, এবার ওকে করে দেন, এটা লিগ্যাল সাইজের হয়ে যাবে। ওকে, তার মানে আমরা একটা ডকুমেন্ট তৈরি করার পরেও ওইটাকে আমরা পরবর্তীতে এডিটও করতে পারবো। সেটা কিসের মাধ্যমে? মেনুর মাধ্যমে অথবা টুলসের মাধ্যমে আমরা যে কোনো ভাবে সেটা করতে পারবো। ক্লিয়ার? এইভাবে আসলে আমরা ইলাস্ট্রেটরটা আসলে ব্যবহার করব, ঠিক আছে। তো এবার আমরা কাজ একটা শুরু করে দেব। দ্বিতীয় টাস্কে বলা আছে ক্রিয়েট অ্যান্ড সেভ এ নিউ ডকুমেন্ট। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় টাস্ক, 2 নম্বর টাস্ক। হ্যাঁ, এটার অবজেক্টিভটা কি? ক্রিয়েট এ স্ট্যান্ডার্ড প্রিন্ট সাইজ ডকুমেন্ট। আমরা একটা স্ট্যান্ডার্ড প্রিন্ট সাইজ ডকুমেন্ট এইটা প্রজেক্ট করলে আমরা করতে পারবো। এখানে আমাদের স্টেপগুলো বলা আছে, আপনি কিভাবে আপনি আসলে এই কাজটা সম্পাদন করতে পারেন। যেমন এই কাজটা করতে গেলে প্রথমে আপনাকে যাইতে হবে গো টু ফাইল, এখান থেকে নিউ, অর্থাৎ ফাইল মেনু থেকে আপনাকে নিউ যাইতে হবে। সেট ডকুমেন্ট সাইজ টু A4, A4 এর এখানে মাপটা দেওয়া আছে। সেট কালার মোড টু CMYK, যেটা আমরা অলরেডি হ্যাজ ক্রিয়েটেড। নেম দ্য ফাইল, আপনি নেম ফাইল, যেটা আমরা অলরেডি হ্যাজ ক্রিয়েটেড। সেভ দ্য ফাইল টু ইওর ফোল্ডার, ঠিক আছে। সেভ দ্য ফাইল টু ইওর ফোল্ডার, এই কয়েকটা কাজ। আচ্ছা, তাহলে আমরা কি করব? যদি আমরা ডকুমেন্টটাকে পুনরায় সেট করতে চাই, যে আমি যেটা দেখালাম, ফাইল থেকে আপনাকে এখানে ডকুমেন্ট সেটআপ, এখানে গেলে আপনি কাজটা করতে পারবেন, ঠিক আছে। আর ফ্রি সেভ করার ব্যাপারটা হচ্ছে, যখন আপনি সেভ করবেন এইখানে সেভ, এই সেভে যান, এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সেভ অ্যাপস নামে একটা ইন্টারফেস, এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে। এইখানে আপনার ডকুমেন্টের নামটা দিবেন। তো আমরা তো অলরেডি ডকুমেন্টের নাম দিয়ে দিছি, তাই না? কি দিছিলাম? ডকুমেন্টের নাম নিউ ডকুমেন্ট। আপনি চাইলে এখানে পরিবর্তন করতে পারেন। এবার দেখেন সেভ টাইপ, সেভ অ্যাজ টাইপ। সেভ অ্যাজ টাইপ ডিফল্ট টাইপ হিসেবে, অর্থাৎ আপনার সোর্স ফাইল যেটা থাকবে এডিটেবল ফাইল, সেইটা হচ্ছে প্রথম যেটা দেখবেন এই যে AI অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইটা হচ্ছে আপনার এডিট করার জন্য, পরবর্তীতে এডিট করার জন্য আপনার ব্যক্তিগত ফাইল, আপনার নিজস্ব ফাইল। এরপরে আপনি এই ফাইলটাকে বিভিন্নভাবে সেভ করতে পারেন। কিভাবে? ধরেন যে আপনি PDF করতে পারবেন এখান থেকে, তারপর EPS করতে পারেন, ইনক্যাপসুলেটেড পোস্ট সিক্রেট। EPS করলে হবে কি, আমরা রেডি প্রিন্ট টেমপ্লেট তৈরি করতে পারবো, তখনই আমাদের EPSটা দরকার হবে, ঠিক আছে। এইভাবে আমাদের বিভিন্ন ফরম্যাটে SVG করতে পারবো, বিভিন্ন ফরম্যাটে এটাকে কি আমরা সেভ করতে পারবো। এটা হচ্ছে সেভের বিষয়। তারপর নির্দিষ্ট লোকেশনে গিয়ে এটাকে সেভ করে দিলে সেভ সে নিয়ে নিবে। আর এক্সপোর্টটা কি? এক্সপোর্টটা হচ্ছে যদি এটার আমার চিত্র দরকার হয়, তার ইমেজ দরকার হয়, এই ফাইলটার ইমেজ দরকার হয়, জেপিজি দরকার হয়, পিএনজি দরকার হয়, জিআইএফ দরকার হয়, ঠিক আছে। তাহলে আমরা এই ফাইল এখান থেকে হলো এক্সপোর্ট, এখানে এক্সপোর্ট অ্যাজে গেলে আমরা এই অপশনগুলো পাবো। তারপর কি দেখবেন এখানে এই যে দেখেন আরো কিছু মোড দেখা যাচ্ছে, যেমন অটোক্যাড মোড, ইন্টারসেন্স, ঠিক আছে, বিএমপি, সিএসএস, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের আরো মোড কিন্তু অ্যানাবেল হয়ে যাবে। তখন আমরা এখান থেকে করতে পারবো, অর্থাৎ সেভ করে আমরা এক ধরনের মোড করতে পারবো, আবার এক্সপোর্ট করে আমরা এখানে অন্য রকমের মোড দিয়ে কাজ করতে পারবো। ক্লিয়ার? এইভাবে আসলে আমাদের ডকুমেন্টগুলো আমরা এখানে এক্সপোর্ট অথবা সেভ করতে পারি। ওকে, আচ্ছা, টাস্ক নাম্বার 3, বেসিক শেপ অ্যান্ড ড্রয়িং টুলস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, ঠিক আছে। বেসিক শেপস অ্যান্ড ড্রয়িং টুলস, এইটা সম্পর্কে একটু আমরা ধারণা লাভ করব। এইটাই কিন্তু একটু আপনাদের শেখার বিষয়। এখানে আমরা কি শিখবো? প্র্যাকটিস ইউজিং ইলাস্ট্রেটর বেসিক ড্রয়িং টুলস। বেসিক যে ড্রয়িং টুলসগুলো আছে, এইটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে সম্পাদন করতে পারবো, ঠিক আছে। তো এটা কিভাবে করবেন? ইউজ দ্য রেক্ট্যাঙ্গেল, ইলিপস অ্যান্ড পলিগন টুলস টু ড্র দ্য 3 শেপস। হ্যাঁ, এই যে পলিগন, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, এগুলো ব্যবহার করে আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ শেপ আমরা তৈরি করতে পারি। ইউজ দ্য পেন টুল টু ড্র এ কাস্টম শেপ। কাস্টম শেপ করার জন্য আমরা এগুলো তৈরি করতে পারি। অ্যাপ্লাই ডিফারেন্ট স্ট্রোক, ওয়েট অ্যান্ড কালার্স টু ইচ শেপ। আমরা ওই যেটা ড্রয়িং করব, ওই ড্রয়িং করার অংশটাকে আমরা কালার দ্বারা ফিল করতে পারি, অথবা কালার দ্বারা বর্ডার করতে পারি। এইটা হলো আমাদের টাস্ক নাম্বার 3। তো এইটা আমরা একটু প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস করার সময় এখানে বলছে হলো ড্রয়িং টুল, ঠিক আছে। শেপ টুল, শেপ মানে কি? শেপ মানে হচ্ছে আকৃতি। শেপ মানে কি? আকৃতি। এখন পৃথিবীতে আমরা কোন ধরনের আকৃতিগুলো দেখতে পাই? হয় কোনো আকৃতি হচ্ছে ডিম্বাকার আছে, গোলাকার আছে, আয়তাকার আছে, বর্গাকার আছে, অথবা হচ্ছে কি বহুভুজ আকৃতির আছে, আছে না? এই ধরনের আকৃতি, অথবা মাল্টি আকৃতির হতে পারে, ঠিক আছে। একটা ত্রিভুজ আছে, দেখা যাচ্ছে যে একদিকে 2টা কোণ সমান আছে, একটা কোণ সমান
নাই। বৃত্ত আছে কিন্তু ওটা বৃত্ত আসলে না, ওটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? যেমন ওটাও 360 ডিগ্রি, কিন্তু দেখা যাচ্ছে যে ওটার ওয়াইডটা একটু ছোট, হাইটটা একটু লম্বা, ওটাকে উপবৃত্ত বলা হয়। আবার পুরোপুরি গোলাকার হতে পারে, আবার আয়তক্ষেত্র হতে পারে, ঠিক আছে? আয়তক্ষেত্র কিরকম, যে হচ্ছে দৈর্ঘ্যটা ছোট থাকবে, প্রস্থটা বড় থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থর মধ্যে সমান থাকবে না, দৈর্ঘ্য দুইটা সমান, প্রস্থ দুইটা সমান, এরকম যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ওটাকে বলা হয় আমরা কি, আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্র কি, চারটা কোণ এবং চারটা বাহু সমান থাকবে, এরকম যদি হয় তাহলে কি, বর্গক্ষেত্র হবে, ঠিক আছে? এই ধরনের যে পৃথিবীতে আকৃতিগুলো দেখা যায়, এই আকৃতি দেওয়ার জন্য এখানে টুলস আছে। কোন কোন আকৃতি দেখা যায়, যেমন এখানে আকৃতি দেওয়ার জন্য এখানে আছে রেক্ট্যাঙ্গেল টুল, হ্যাঁ, তারপর আছে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল হবে কিন্তু কর্নার গুলো হবে রাউন্ড, ঠিক আছে? তারপর আছে ইলিপস টুল, ইলিপস টুল হচ্ছে গোলাকার টুল অর্থাৎ বৃত্ত। তারপর আছে কি পলিগন টুল, ঠিক আছে? পলিগন হচ্ছে কি বহুভুজ, বিভিন্ন ধরনের মানে ভুজ তৈরি করা, অনেক ধরনের কোণ থাকবে সেই ক্ষেত্রের মধ্যে, সেটাকে বলা হচ্ছে বহুভুজ। আবার স্টার, ঠিক আছে? আর ফ্লেয়ার, এটা কিন্তু আসলে আকৃতি টুল না, এই টুলের এই গ্রুপের মধ্যে সেটা একটা ইনক্লুড করে দিচ্ছে। এটা হচ্ছে যদি আমরা কোনো অবজেক্টকে লাইটিং ইফেক্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করবো, ঠিক আছে? তা আমরা একবারও অত কিছু শিখবো না। তো এইটা হচ্ছে এই ধরনের আকৃতি। তো এখানে দেখেন আকৃতি দেওয়া আছে রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তক্ষেত্র, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র কিন্তু গোলাকার, তারপর ইলিপস অর্থাৎ বৃত্ত, তারপর হচ্ছে পলিগন বহুভুজ, স্টার। আচ্ছা, এটা ছাড়া কি আর আকৃতি নাই পৃথিবীতে? আছে। যদি থাকে তাহলে আমরা কোন টুল ব্যবহার করব? তখন আমরা পেন টুল ব্যবহার করব। এই যে পেন টুল, পেন টুল দিয়ে আমরা যে কোনো ধরনের আকৃতি আমরা দিতে পারবো, যে আকৃতি হোক আমরা পেন টুলের মাধ্যমে সেই ধরনের আকৃতিগুলো দিতে পারবো। তা যাই হোক, আমরা এখন একটু টুলসগুলোর ব্যবহার শিখি, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করি। প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলটা আমি নিলাম। রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পরে এই টুলটা আমরা এখানে দুইভাবে নিয়ে আসতে পারবো, একটা হচ্ছে আমরা মাপ দিয়ে, একটা হচ্ছে মাপ ছাড়া। মাপ ছাড়া যদি দিতে চাই, এই টুলটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে যদি আমরা এইভাবে স্ক্র্যাচ করে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে আমরা যতটুকু অংশ চাচ্ছি আমরা কিন্তু ফ্রিডম ভাবে সেটা করতে পারবো। এখানে এরকম একটা টুল আকৃতি চলে আসবে। তো এখানে আকৃতি যখন চলে আসবে, এখানে দেখেন এই আকৃতিটার মধ্যে আপনার হচ্ছে ভিতরের অংশটা দেওয়া আছে সাদা, আর বাইরে দেওয়া আছে কালো, আছে না? তার মানে এই শেপটার মধ্যে দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা অংশের নাম হচ্ছে, একটাকে বলা হয় ফিল, আরেকটাকে বলা হয় স্ট্রোক। একটা বলা হয় কি ফিল, আরেকটা বলা হয় স্ট্রোক। এখন ফিল কোনটা, স্ট্রোক কোনটা? এই যে এখান থেকে শুরু করে এই অংশ পর্যন্ত, এবং এইখান থেকে শুরু করে এই অংশ পর্যন্ত, অর্থাৎ এই পুরো শেপটার ভিতরে যে অংশটুকু আছে পুরো জায়গাটাকে বলা হচ্ছে ফিল। কি বলা হয়? ফিল। এবং এর যে সাইডে যে অংশটা, যেটা আমরা বর্ডার আকারে দেখতে পাচ্ছি, এই পুরো অংশটাকে বলা হচ্ছে স্ট্রোক। কি বলা হয়? স্ট্রোক। তাহলে একটা শেপের দুইটা অংশ থাকে, কয়টা? একটা হচ্ছে ফিল আর একটা কি, স্ট্রোক। একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। বুঝে গেছে ব্যাপারটা? এখন ফিল এবং স্ট্রোকটা কিভাবে আমরা এটা পরিবর্তন করব, বা ফিলের মধ্যে আমরা আসলে কি যুক্ত করব, স্ট্রোকের মধ্যে আসলে কি যুক্ত করব? ফিলের মধ্যে আমরা কালার যুক্ত করতে পারি, আমরা ইমেজ যুক্ত করতে পারি, অথবা কোনো প্যাটার্ন দ্বারা ফিল করতে পারি। স্ট্রোকের মধ্যে আমরা কালার এবং প্যাটার্ন দ্বারা আমরা স্ট্রোক করতে পারি। তাহলে আমরা ফিলের মধ্যে আমরা কালার, ইমেজ এবং প্যাটার্ন, এই তিনটে আমরা ব্যবহার করতে পারবো। আর স্ট্রোকের মধ্যে প্যাটার্ন এবং হচ্ছে কি কি প্যাটার্ন এবং কালার, এই দুটো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সেটা একটু অ্যাপ্লাই করব। এখন দেখেন আমরা এই যে এখানে শেপটা ড্রয়িং করলাম, শেপটা ড্রয়িং করার পূর্বে এখানে আমরা ড্রয়িং করার পূর্বে কিন্তু, হ্যাঁ, ড্রয়িং করার পূর্বে, পরে না, ড্রয়িং করার পূর্বে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা বিগিনার তাদের জন্য। কি বিষয়টা খেয়াল রাখতে হবে? এই যে দেখেন টুল বক্সে দুইটা কিন্তু বড় বড় আইকন দেখা যাচ্ছে, আছে না? বড় বড় দুইটা আইকন দেওয়া আছে। এক জায়গায় দেওয়া আছে সাদা কালার, এক জায়গায় দেওয়া আছে কি কালো কালার। এক জায়গায় সাদা কালারটা দেওয়া আছে পুরো অংশটা জুড়ে, এইটাকে বলা হচ্ছে ফিল। আর জায়গায় দেখেন কালো কালারটা দেওয়া আছে শুধুমাত্র শেষের অংশ জুড়ে, এটাকে বলা হচ্ছে স্ট্রোক। এটা কি বলা হয়? স্ট্রোক। তো আমরা কোনো অবজেক্ট যদি এখানে ড্রয়িং করি, ড্রয়িং করার সময় এই যে টুল বক্সের মধ্যে আমরা যে রকম কালার দেখতে পাবো, আমার অবজেক্টটাও কিন্তু সেরকম কালার দ্বারা ড্রয়িং হবে। কিরকম ব্যাপারটা? ধরেন যে আমার স্ট্রোকের মধ্যে এখন পুরো সাদা কালার এবং ফিলের মধ্যে পুরো কালো কালার। এখন আমি এখান থেকে আয়তক্ষেত্র আর একটা ড্রয়িং করব। তাহলে দেখেন কি হলো, ফিলের মধ্যে কালো কালার হলো, স্ট্রোকের মধ্যে কি হলো, সাদা কালার হলো। অর্থাৎ এখানে স্ট্রোকে যা আছে এখানেও কিন্তু তাই আসলো, এখানে ফিলে যা আছে এখানে কিন্তু তাই আসছে। এর আগে আমরা দেখছি যে ফিলের মধ্যে সাদা কালার ছিল, স্ট্রোকের মধ্যে কালো কালার ছিল, আমরা ড্রয়িং করার সময় কিন্তু তাই হয়েছে, তাই না? এখানে যা দেখবো তাই কিন্তু হবে। আবার এখানে কিন্তু মাঝে মাঝে প্যাটার্নও থাকতে পারে। কি থাকতে পারে? প্যাটার্নও থাকতে পারে। কি ধরনের প্যাটার্ন? যেমন এই ধরনের কিছু প্যাটার্ন থাকতে পারে। এখন যদি আমরা এই ড্রয়িং করি তখন কি হবে, দেখবেন যে এই প্যাটার্ন দ্বারা ফিল হয়ে যাচ্ছে। ওকে,
তার মানে কি আমরা প্যাটার্ন, ইমেজ, কালার এগুলো দ্বারা আমরা ফিল করতে পারি এবং প্যাটার্ন এবং কালার দ্বারা আমরা স্ট্রোক করতে পারি। এখন দেখেন এখানে প্যাটার্ন দেওয়া আছে, আমি এখানে কালার করে দিব, ঠিক আছে, এখানে কালার করে দিব, সবকিছু ডিসেক্ট আবার কালার করলাম। এখন এখানে যে কালার আছে আমি যদি ড্রয়িং করি তাহলে সেই কালার দ্বারা এখানে ড্রয়িং হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কালারটা আমাদের আসতেছে কোথা থেকে? এই ফিল এবং স্ট্রোক থেকে, তাই না? এখানে যেটা ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সেটা চলে আসতেছে। চাইলে কিন্তু আমরা এগুলোতে পরবর্তীতে এডিট করতে পারবো, অর্থাৎ পরিবর্তনও করতে পারবো। কিভাবে পরিবর্তন করতে পারবো? ধরুন যে এই শেপটার মধ্যে যে কালার দেওয়া আছে, এই নীল কালারটাকে আমি পরিবর্তন করে এখানে সবুজ কালার দিব। আচ্ছা, নীল কালারটা কোথায় দেওয়া আছে? ফিলে না স্ট্রোকে? ফিলে দেওয়া আছে। তাহলে আমাকে ফার্স্ট এখানে ফিলটাকে চুজ করতে হবে, যেটা আমরা এখানে ফিল সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু এটা উপরে হবে। স্ট্রোক যদি আমরা সিলেক্ট করি, এখানে ক্লিক করলে দেখো এটা উপরে থাকবে। যেটা উপরে থাকবে বুঝতে হবে যে ওই অংশটা সিলেক্ট অবস্থায় আছে। এখন যদি আমি কালার পরিবর্তন করি তাহলে স্ট্রোকের কালার পরিবর্তন হবে। এখন যদি আমাদের ফিলে কালার পরিবর্তন করতে দরকার হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, ফিলটা সিলেক্ট হয়ে যাবে, কালার পরিবর্তন করলে এখন ফিলের কালারটা পরিবর্তন হবে। তো আমরা একটু সেটা বাস্তবে অ্যাপ্লাই করে দেখি। ধরো যে এইটার কালারটা পরিবর্তন করব, এইটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর ফিলটা তো এখানে সিলেক্ট করাই আছে, এবার তুমি এখান থেকে কালারটা তোমার মতো করে দাও, তাহলে দেখো কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে কি কালারটা কোথা থেকে আসতেছে? এখান থেকে। ফিল মানে হচ্ছে পূর্ণ করা, আর স্ট্রোক কি? হ্যাঁ, সেখান থেকেও যাবে, এখান থেকেও আমাদের কালার পরিবর্তন করা যাবে। হ্যাঁ, এখান থেকে কালার পরিবর্তন করা যাবে, অর্থাৎ এখান থেকে যাবে সোয়াসেস প্যানেল থেকে যাবে, এখানে ডাবল ক্লিক করে আপনি কালার পিকার নিয়ে আসবেন, এখান থেকে যাবে, বিভিন্ন দিক থেকে কালার আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, নিয়ম হচ্ছে আমাদের কালার প্যানেল থেকে কালার পরিবর্তন করা, তাহলে আমরা পার্সেন্টেজ সহ এখানে কালারটা পরিবর্তন করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি স্ট্রোকের কালারটা দরকার হয় তাহলে আমরা স্ট্রোকটা সিলেক্ট করব, করার পরে এখানে স্ট্রোকে কালার দিয়ে দিলে যে কালারটা দিব আমাদের স্ট্রোকে কিন্তু সেই কালারটা চলে আসবে। ওকে, এটাও গেল। দেখেন আমরা যদি আয়তক্ষেত্র এখানে তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে আয়তক্ষেত্র তৈরি করব। হ্যাঁ, এখন যদি বর্গক্ষেত্র তৈরি করতে চাই, বর্গক্ষেত্রের জন্য কিন্তু এখানে আলাদা কোনো টুল নাই, সেটাও কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? জাস্ট তৈরি করার সময় আমরা এটাকে শিপ চেপে ধরে আমরা জাস্ট ড্রয়িং করলে কি হবে, চারিদিকের বাহুগুলো সমান হবে, কোণগুলো সমান হবে, তখন এটা কি হবে, স্কোয়ার হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। এমনি ভাবে আমরা পরবর্তীতে এটার কালারও পরিবর্তন করতে পারবো। ধরো যে আমার স্ট্রোকের কালার পরিবর্তন দরকার, স্ট্রোকটা সিলেক্ট করব, করার পর আমরা যে কালারটা দিব এখানে সেই কালারটা চলে আসবে। অর্থাৎ কালার আমরা যে কোনো ডাজন্ট ম্যাটার, আমরা তৈরি করার পরে আমরা একটা কালারও পরিবর্তন করতে পারবো। ওকে, আর বর্গক্ষেত্র তৈরি করার সময় আমরা আয়তক্ষেত্র দিয়ে বর্গক্ষেত্র তৈরি করব, শুধুমাত্র শিপ চেপে ধরে ড্রয়িং করলে আমাদের বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এটা গেল আমাদের বর্গক্ষেত্র আয়তক্ষেত্র আমরা তৈরি করলাম। এবার দেখো আমরা যদি এই যে এখানে স্ট্রোক যেটা দেখা যাচ্ছে, ধরো যে স্ট্রোকের আমাদের থিকনেসটাকে একটু কম বেশি করার দরকার হতে পারে কিনা? থিকনেস কোনটা? থিকনেস হচ্ছে আমাদের স্ট্রোকের ওয়েটটা আসলে কিরকম হবে, কতটা মোটা হবে অথবা কতটা চিকন হবে, এইটাকে বলা হচ্ছে থিকনেস, লাইন থিকনেস। ঠিক আছে, এই লাইন থিকনেসটা কতটা নিব সেইটা করার জন্য এইটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখো, এইটা কিন্তু আমি বলি নাই, এইটাকে বলা হয় টুলস অপশন বার। এই যে মেনু বারের নিচে যেটা থাকবে এটাকে বলা হয় টুলস অপশন বার। যে টুলটা আমরা নির্বাচন করব ওই টুলটা এখানে চলে আসবে। এই যে রেক্ট্যাঙ্গেল, দেখো এই রেক্ট্যাঙ্গেলের এখানে প্রপার্টিসটা এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টুলস অপশন বার, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে টুলস অপশন বারে দেখো কি আছে, স্ট্রোক আছে না? স্ট্রোকের এখানে থিকনেসটা দেওয়া আছে 1 পিটি, অর্থাৎ কি 1 পয়েন্ট দেওয়া আছে, 1 পয়েন্ট। এখন যদি আমরা এটাকে পরিবর্তন করি অর্থাৎ বাড়াই দেই তাহলে দেখো থিকনেসটা বেড়ে যাচ্ছে, থিকনেসটা বেড়ে যাচ্ছে। আবার যদি কমাই দেই থিকনেসটা এখান থেকে কমে যাচ্ছে। এটা হলো থিকনেসের ওয়েট, আমরা কিভাবে কম বেশি করতে পারি সেটা। আবার যদি এই যে আমাদের স্ট্রোকটা আছে এইটাকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল করতে চাই, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চাই, তাহলে দেখো স্ট্রোকের পাশেই এই যে ইউনিফর্ম নামে একটা অপশন আছে, এইখানে তুমি যে কোনো একটা অপশনে ক্লিক করো, দেখবা যে এখানে পরিবর্তন হয়ে গেছে। দেখো কি হয়েছে, স্ট্রোকটা দেখো কিরকম হয়ে গেল না? আগে ছিল কি চারিদিকে সমান ছিল, যখন তুমি এটা পরিবর্তন করবা, ধরো যে এইটা দাও, তখন দেখো একটা এক ধরনের হয়ে যাচ্ছে, এইটা দাও আর এক ধরনের হয়ে যাচ্ছে, আবার এটা দাও আরেক ধরনের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের স্ট্রোকের ধরনটাকেও আমরা চেঞ্জ করতে পারবো, উইথ আমরা কি করতে পারবো, স্ট্রোকের থিকনেসটাকেও পরিবর্তন করতে পারবো। শুধুমাত্র এই টুলে না, যে কোনো ধরনের টুলে আমরা সেটা করতে পারবো, যে কোনো ধরনের আমরা শেপের মাধ্যমে সেটা করতে পারবো। তাহলে দেখো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র আমরা কিন্তু ড্রয়িং করা শিখে গেলাম। তাহলে এটা এক ধরনের শেপ হতে পারে, পৃথিবীতে আমরা যে শেপগুলো দেখতে পাই আমাদের কাজের ক্ষেত্রে সেগুলো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এরকম শেপ কিন্তু আছে না?
আছে। এবার দরকার হতে পারে আমাদের ত্রিভুজ অথবা কি আমাদের বৃত্ত দরকার হতে পারে না আমাদের ডিজাইনের ক্ষেত্রে। যদি দরকার হয় জাস্ট হলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে যে বৃত্ত, এখানে যাওয়ার পর বৃত্ত যখন ড্রয়িং করব করার সময় ডাইরেক্ট ড্রয়িং করলে এখানে উপবৃত্ত হয়ে যাবে। যদি আমাদের পুরোপুরি বৃত্তের দরকার হয় তখন শিফট চেপে ধরে ড্রয়িং করলে কি হবে, আমাদের এটা এইভাবে পুরোপুরি বৃত্ত হয়ে যাবে। আবার কালার পরিবর্তন করার সময় একই নিয়ম, থিকনেস পরিবর্তন করার সময়ও একই নিয়ম, ঠিক আছে। যদি স্ট্রোকের কালার পরিবর্তন দরকার হয় এইটা আমরা সিলেক্ট করব, করার পর এখানে যে ধরনের কালার দরকার আমরা সেই ধরনের কালারটা এখানে দিয়ে দিতে পারবো। এমনিভাবে ফিলের কালার পরিবর্তন করার দরকার হলে ফিল সিলেক্ট করব, যে ধরনের কালার দরকার হয় সেখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারবো। ওকে, সেটা যে কোনো এনি কাইন্ডস অফ শেপ, আমরা যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু এটা নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা এমনিভাবে ধরো এখানে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই তৈরি করো, এখানে দেখো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই কর্নারগুলো রাউন্ড, আবার চাইলে কর্নার রাউন্ডটা তুমি এভাবে বাড়াইতেও পারো। কিভাবে, এই যেখানে দেখো পয়েন্টার আছে, কার্ভ পয়েন্টার, এখানে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে তুমি কার্ভ বেশি করতে পারো, আবার এখানে কমাও দিতে পারো, ঠিক আছে। এখানে বাড়াইতে পারো অথবা কমাইতেও পারো। এটা হলো হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। আবার এইটাকে তুমি স্কোয়ার করতে পারো একইভাবে, ওই শিফট চেপে ধরে ড্রয়িং করলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। দেখো এটা আর ধরনের শেপ। এমনি ভাবে দেখো এখানে দেখো দেওয়া আছে পলিগন, পলিগন হচ্ছে বহুভুজ, তুমি তৈরি করো, দেখো 6টা কোণ বিশিষ্ট একটা প্রথমে ভুজ তৈরি হয়ে যাবে, এটাকে বহুভুজ বলা হয়। ড্রয়িং করার সময় অবশ্যই শিফট চেপে ড্রয়িং করবা, এমনি ড্রয়িং করলে কি হবে, এই যে তোমার সমান হবে না, এলোমেলো হয়ে যাবে। আর যখনই শিফট করবা তখন দেখবা যে একটা নির্দিষ্ট সে একটা জায়গার মধ্যে চলে আসছে, ঠিক আছে। তখন তুমি এটাকে রিসাইজ করে একটা কনভার্ট ফিল করতে পারবা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা পলিগন তৈরি করতে পারি। তা পলিগনে দেখো আমাদের এখানে 6টা কোণ, মাঝে মাঝে আমাদের 5টা কোণ বিশিষ্ট পলিগন দরকার হতে পারে, পারি কি না, পারে না। তখন কিন্তু আমাদের ড্রয়িং করার সময় একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমি যে পদ্ধতি অবলম্বন করতেছি, যেমন এখন 3টা হইলো, তাই না, আবার দেখো 4টা হইলো, 5টা হইলো, 6টা, এভাবে কিন্তু বাড়তেই থাকবে। আবার এবার দেখো কমতেই থাকবে, ঠিক আছে, বাড়তেই থাকবে অথবা কমতেই থাকবে, যখন কমতে থাকলো আবার বাড়তে থাকলো। এটা কিভাবে করতেছি, যখন আমরা এটাকে ড্রয়িং করব, ড্রয়িং করার সময় মাউসের লেফট বাটনটা ছাড়বো না, মাউসের লেফট বাটনটা না ছেড়ে যদি আমরা এখানে আমাদের নির্দেশ করার জন্য যে কিগুলো আছে, অ্যারো কি আছে না, আপ অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ডাউন অ্যারো আছে কি না, আচ্ছা এই অ্যারোগুলোর মধ্যে যদি আপ অ্যারো চাপো তাহলে কর্নারগুলো বাড়বে, সেগমেন্ট উইথ কর্নার বাড়তে থাকবে। আর যদি নিচের অ্যারোটা চাপো তাহলে কি হবে, এই কর্নারগুলো কমে যাবে, আবার সেগমেন্টগুলো কমে যাবে। জয়টা দরকার হবে আমরা এইভাবে নিতে পারবো। এটা হচ্ছে আমরা সাধারণভাবে যদি ড্রয়িং করতে চাই সেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এইভাবে নিতে পারবো। সর্বনিম্ন 3টা বন্ধ দেওয়া যাবে, সর্বোচ্চ যতক্ষণ বন্ধ গোলাকার হবে না ততক্ষণ বন্ধ করাই যাবে। ক্লিয়ার, আচ্ছা এটা হলো আমরা যদি ফ্রিডম ভাবে কোনো কিছু ড্রয়িং করতে চাই সেই ক্ষেত্রে। লেফট রাইট যদি অ্যারো চাপো তাহলে কি হতে পারে, তাই না। আচ্ছা যদি তোমরা এখানে ড্রয়িং করো, ড্রয়িং করার সময় তুমি লেফট রাইট চেপে দেখতে পারো আসলে কি হয়, আবারও চাপলে এরকম হচ্ছে, লেফট রাইট চাপলে আসলে কি হচ্ছে সেটা তুমি দেখতে পারবা। যদি এটাতে অ্যানাবেল হয় তো কাজ করবে, সব জায়গায় যে লেফট রাইট কাজ করবে এমন কোনো কথা না, ঠিক আছে। সব জায়গায় লেফট রাইট কাজ করবে এমন কোনো কথা না, কোনো টুলের মধ্যে কাজ করবে, কোনো কোনো টুলের মধ্যে কাজ করবে না। সেটা তোমাদের এখানে দেখতে হবে আসলে কোনটার মধ্যে কাজ করতেছে কোনটার মধ্যে কাজ করতেছে না, ঠিক আছে, সেটা তোমাদের এখানে দেখে কাজ করতে হবে। তো এটা আমরা যদি ফ্রিডম ভাবে ড্রয়িং করতে হয় সেটা হচ্ছে এই পদ্ধতি। এখন আমরা ধরো যে এই শেপটার নির্দিষ্ট একটা মাপ দিয়ে আমাকে তৈরি করতে হবে। এখানে বলা আছে আমার স্পেসিফিকেশন শিটে যে এইটার হচ্ছে মাপ দিতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এইটা করতে হবে। এরকম দরকার হতে পারে না, পারে তো। তখন আমরা কিভাবে করব, তখন আমরা এইভাবে ড্রয়িং করতে পারবো না, ঠিক আছে। আবার বলা আছে কি আপনার এখানে কর্নার হতে হবে 6টা, আবার চারিদিকের মাপ হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এরকম স্পেসিফিক ভাবে আপনার প্রশ্নে বলা থাকলো। তখন আপনি কিভাবে ড্রয়িং করবেন, আপনি জাস্ট পলিগন টুলটা সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এটা এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে কি আছে, এরকম রেডিয়াস আছে, এখানে স্ট্রোক আছে, এখানে কি আছে, সাইড আছে, এখানে রেডিয়াস আছে, এখানে সাইড আছে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এখানে সাইডটার পরিমাণটা বাড়াই দিবেন, আগে আগে সাইডটা করে নেবেন, ঠিক আছে, আগে সাইডটা এখানে করে নেবেন। ধরেন যে আমার এখানে 19টা সাইড দরকার বা 6টা সাইড দরকার, আমি এখানে করে নিলাম, কয়টা সাইড, 6টা সাইড, ওকে এই যে করে নিলাম, ঠিক আছে। 6টা সাইড সহ আমার পলিগন তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে মাপ দিব, মাপটা দিব কিভাবে, এই যে অপশন বারে দেখেন এখানে ট্রান্সফর্ম কথাটা আছে, আছে কি না, ট্রান্সফর্ম আছে না। তো যা হলো তাহলে আমরা এটা যদি মাপ দিতে চাই তাহলে কি করতে হবে, মাপ দিতে গেলে আমাদের এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর দেখেন এই যে উপরে অপশন বারে ট্রান্সফর্ম আছে, এই ট্রান্সফর্মে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এক্স ওয়াই কিছু না, আমাদের আসতে হবে যে ডাব্লু এবং এইচ অর্থাৎ উইথ এবং হাইট। এইখানে যদি আপনি 3 দেন
ধরুন যে আমরা 4 করে বললো 4 দেন, এখানে যদি আপনি পরের ঘরে এসে 4 দেন, তাহলে এটার মাপ হবে কি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, যেটা আমাদের প্রশ্নে বলা থাকবে ওইভাবে মাপ হবে। এমনিভাবে যেটাকে মাপ দিতে দেন আপনি সেভাবে কিন্তু আপনি এখানে মাপ দিতে পারবেন। ধরুন যে এটাকে মাপ দিবে হলো 3, এখানে দিবে হলো 3, তাহলে দেখেন 3 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র পলিগনে যে হবে তা। এখন ঘটনা হলো আমরা যখন এখানে মাপ দিচ্ছি, মাপ দেওয়ার সময় এখানে ইঞ্চি পাচ্ছি, তাই না? এই যে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি, এই যে IM দেখলে তোমরা বুঝতে পারবো যেটা হচ্ছে ইঞ্চি, তাই না? এটাই ইঞ্চির এক্সটেনশন। এখন আপনাকে বলা হলো, আমার এই ডকুমেন্টটা করা আছে ইঞ্চিতে, এখন আপনাকে বলা হলো যে আপনি এইটার শেপের মাপ দেন হলো 5 মিলিমিটার বাই 5 মিলিমিটার, ঠিক আছে। তখন আপনি কি করবেন? তখন আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে আমরা MS ওয়ার্ডে কাজ করার সময় দেখবেন উপরে রুলার থাকে, থাকে না? এখানেও কিন্তু রুলার থাকে। রুলারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল R। যদি না থাকে আপনি মেনু বার থেকে ভিউয়ে যাবেন, ভিউতে যাওয়ার পর দেখবেন এখানে রুলার, কোথায় রুলার লেখা আছে সেটা আপনি এখান থেকে এনাবেল করবেন। রুলার, এই যে রুলার, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল R। এই রুলার চলে আসবে। এবার রুলারের উপরে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন এখানে সবগুলো এক্সটেনশন কিন্তু দেখা যাচ্ছে, যেমন পিক্সেল, পয়েন্ট, পিকাস, ফিট, ইঞ্চি, হ্যাঁ সব কিছু এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন আমার এখানে কি বললো যে আপনি মিলিমিটার করেন, তাই না? আমার প্রশ্নে বলা হলো যে আমাকে মিলিমিটার করে দেন। তাহলে কি করব আমরা এখান থেকে, এখন মিলিমিটার কোথায় আছে, এই যে মিলিমিটারটা আমরা এখন নির্বাচন করব। করার পরে এই শেপটাকে ধরেন যে আমাদের 5 মিলিমিটার করতে হবে। এখন আমরা এইটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব। যাওয়ার পর এখন কিন্তু এখানে আমরা কি মিলিমিটার দেখতে পাবো। এখন কিন্তু আর কি ইঞ্চি থাকবে না। ধরেন যেখানে 5, এখানে দিলাম 5, আবার এখানে দিলাম 5, এই দেখেন mm আসছে না, অর্থাৎ 5 mm হয়ে গেল। 50 mm করতে পারবে এইভাবে, একইভাবে এখানে 50, এইভাবে 50। যদি এখানে পিক্সেল করতে পারে তাহলে কি হবে, আবার সবকিছু ডিসিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে পিক্সেল করে ফেলবেন, ওকে। এবার যদি কোনো শেপের মাপ আপনি দিতে বলে পিক্সেলে, তখন আপনার কিন্তু মাপটা হয়ে যাবে। ধরুন যে এই শেপটা আমি মাপ দিব, এবার আপনি ট্রান্সফর্মে যান, যাওয়ার পর দেখবেন এখানে এই যে পিক্সেল কথাটা আসবে। ধরুন যে এখানে 100 পিক্সেল, এখানে দিলাম 100 পিক্সেল, দেখেন PX চলে আসছে। PX হচ্ছে পিক্সেলের এক্সটেনশন, ওকে, বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে যখন তখন আমরা মাপের এককটা পরিবর্তন করে নিতে পারবো, ক্লিয়ার? মাপের একক পরিবর্তন করে নিতে পারবো। আবার কিছু কিছু টুলসে দেখবেন যে মাপের একক ওখানেই দেওয়া, মাপটা ওখানেই দেওয়া আছে, ট্রান্সফর্ম করার দরকার না। যেমন আমি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে দেখেন মাপটা শুধু অপশনই আছে মাপ দেওয়ার, আর কোনো অপশন নাই। এখানে আছে উইথ, এখানে আছে হাইট, ঠিক আছে। এবার আপনি রেক্ট্যাঙ্গেলের মাপ দেন, ধরেন যে আমি রেক্ট্যাঙ্গেলের মাপ দিব হলো 200 পিক্সেল, এখানে দিব 200 পিক্সেল, ওকে। তাহলে 200 পিক্সেল 200 পিক্সেল পর আমাদের এখানে একটা স্কোয়ার শেপ হয়ে গেল। এখন বললো যে আপনি 2 ইঞ্চি পরিমাণ একটা বৃত্ত ড্রয়িং করেন, তখন কি করতে হবে, আবার আপনি এখানে আগে ইঞ্চ করে নেবেন, নেওয়ার পরে এবার আপনি এখান থেকে বৃত্তটা সিলেক্ট করেন। বৃত্তটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে নেন 2 ইঞ্চি, এখানে নেন 2 ইঞ্চি, এখন এখানে দেখেন ইঞ্চি চলে আসছে, তাই না? এবার আপনি এখানে ওকে করে দেন, দেখেন এটা চলে গেছে এইভাবে। তাহলে আমরা যখন তখন মাপের এককটা কিন্তু পরিবর্তন করতে পারবো। কিভাবে? কন্ট্রোল R কমান্ড দিব, রুলার হাইড হবে, আবার কন্ট্রোল R কমান্ড দিব, রুলারটা শো হয়ে যাবে। যখন রুলার শো হবে, রুলার উপরে রাইট ক্লিক করে আমরা যে ধরনের মাপক একক দরকার সেই ধরনের মাপের একক আমরা করে ফেলবো, ওকে। আচ্ছা, এইটা হলো আমাদের এইটা, ঠিক আছে, আমাদের শেপ, অর্থাৎ যে ধরনের আমরা শেপ দেখতে পাই। আচ্ছা, এখানে যে শেপগুলো আমি ড্রয়িং করলাম, আরও শেপ এখানে আছে, যেমন এখন স্টার আছে, এই যে স্টার তৈরি হয়ে গেল। আবার দেখেন একটা স্টার তৈরি হয়ে গেল, দুইটা স্টার কিন্তু দুইভাবে তৈরি হয়ে গেল। একটা স্টার দেখেন সোজা হয়েছে লাইনটা, আর একটা কিন্তু একটা বাঁকা হয়ে গেছে, তাই না? একটা সোজা বাঁকা আছে আর একটা কিন্তু সোজা আছে। আপনি টুলটা নেওয়ার পর এখানে যখন ড্রয়িং করবেন, শিপ চেপে ধরে ড্রয়িং করবেন, এটা বাঁকা হয়ে যাবে। আবার শিপের সাথে যদি অল্টার চেপে ধরে ড্রয়িং করেন স্টারটা, তাহলে কি হবে, এই লাইনগুলো সমান হয়ে যাবে, অর্থাৎ কোণগুলো তখন সমান হয়ে যাবে। বুঝে গেছে ব্যাপারটা? এভাবে কিন্তু হবে। আবার চাইলে আপনি এটারও কিন্তু এখানে কি করতে পারেন, এখানে রেডিয়াস পরিবর্তন করে দিয়ে, আপনার রেডিয়াস হতে এখানে মাপটা, ঠিক আছে, রেডিয়াস পরিবর্তন করে দিয়ে এখানে সাইড কয়টা, আমার সাইড এখানে আছে 5টা, আপনি সাইড কিন্তু এখানে বাড়াই দিয়েও কাজ করতে পারেন। এই যে মনে করেন 12টা নিলাম, এখন 12টা সাইড ভিজিট এখানে স্টার হয়ে যাবে। এইটাকে আপনি আপনার ওই যে এর আগে আমরা তৈরি করলাম না পলিগন তৈরি করার সময়, ড্রয়িং করার সময় আপনি আবারও চাপলে বাড়বে, আবার ডাউনের চাপলে কি এই কর্নারগুলো কমে যাবে, সর্বনিম্ন 3টা পর্যন্ত হবে। এবার বাড়বে অথবা কমবে, এভাবে কিন্তু আপনারা এটা করতে পারেন। তো এই যে শেপ, এটা ছাড়া আরো শেপ আছে। যদি আরো শেপ থাকে, বিভিন্ন ধরনের মাল্টি শেপ, আমাদের কাস্টম শেপ দরকার হয়, তখন আপনাদের আর এই শেপ টুল দিয়ে কাজ করা যাবে না। তখন আমরা কি টুল দিয়ে কাজ করতে হবে, এখানে দেখেন পেন টুল আছে। পেন টুল দিয়ে আপনি যখন এখানে পেন টুল নেবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, এখন পয়েন্ট তৈরি হয়ে যাবে, আবার ক্লিক করবেন, পয়েন্ট হবে, এই 2 পয়েন্ট যোগ হয়ে একটা সেগমেন্ট তৈরি হয়ে যাবে, আবার ক্লিক করবেন, যে পয়েন্ট হবে। এমনিভাবে এখানে যে ধরনের শেপ চান আপনি সব ধরনের আকৃতি আপনি এখানে থেকে নিতে পারবেন। তাহলে কোন টুল এটা? কাস্টম শেপ তৈরি করার জন্য
পেন টুল, অর্থাৎ কাস্টম শেপ দ্বারা আমরা পেন টুল দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাস্টম শেপ আমরা তৈরি করতে পারবো। ওকে, বুঝতে পারছেন? তাহলে এই হলো আমাদের মোটামুটি টুল। আচ্ছা, এখানে আমরা আর একটা বিষয় একটু শিখবো, শেখার পর আজকের প্রজেক্টটা আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, সেটা শিখবো হলো কি, এই দেখেন আমি অনেক ধরনের শেপগুলো এখানে তৈরি করে ফেলছি, বিভিন্ন ধরনের শেপ আমি এখানে ড্রয়িং করে ফেলছি। এই যেটা হলো আমি একবারে সিলেক্ট, আমরা যে কোনো টুল থেকে আমার কাজ শেষ, ওই টুল থেকে বের হয়ে আমরা এখানে সিলেকশন টুলে সিলেক্ট করবো। যদি আপনার এই টুলটা থাকার পরে আপনি যেখানে ওকে করে টুলটা তৈরি করেন, এখন ধরেন যে এইটা সিলেক্ট করা দরকার হলো, আপনি যখন সিলেক্ট করতে যাবেন সিলেক্ট হবে না, আবার কিন্তু এরকম অপশন চলে আসবে। যখন আপনি ওকে করবেন তখন যে ওই টুলটা আবার আমার ওই শেপটা আবার তৈরি হয়ে যাচ্ছে। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে কি করতে হবে, যে কোনো কিছু আমার ড্রয়িং করা শেষ, আমাদের এখানে সিলেকশন টুলে আসতে হবে, তখন কিন্তু আমরা ইজিলি সবকিছুকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা পরবর্তীতে এখান থেকে মাপটাও পরিবর্তন করে দিতে পারবো। ঠিক আছে, তাই কথা এটা না, কথা হলো এই যে আমি শেপগুলো তৈরি করলাম, মাঝে মাঝে কিছু শেপ আমার সিলেকশনের সময় ঝামেলা হতে পারে বা রিসাইজ করার সময় ঝামেলা হতে পারে, তখন কিছু কিছু শেপকে আমাদের হাইড করে রেখে কাজ করতে হয়, অর্থাৎ লুকিয়ে রেখে কাজ করতে হয়, অথবা লক করে রেখে কাজ করতে হয়। এখন যদি আমরা এটাকে হাইড করি তাহলে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্ট, এখান থেকে হচ্ছে দেখেন আমাদের এখানে যে হাইড, অথবা শর্টকাট যদি করতে চান কন্ট্রোল 3, এই দেখেন হাইড হয়ে গেল। আবার মনে করেন এই শেপটা আমার হাইড করা দরকার, এখানে সিলেক্ট করেন, অবজেক্টে যান, এখানে আপনি হাইডে যান, যাওয়ার পর এখানে হাইড করে দেন, এই যে হাইড হয়ে গেল। তাহলে দুইটা শেপ একসঙ্গে হাইড হয়ে গেল। এখন আমাদের এখানে আবার শো করার দরকার হতে পারে, তাহলে কি করবো, আবার অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর দেখেন এখানে শো অল অপশনটা আছে, এখানে ক্লিক করলে আবার পুনরায় সেগুলো শো হয়ে গেল। ওকে, এখন ধরেন আমাকে এইটা হাইড করা লাগলো, হাইড আমি এইটা করব, এটাও করব হাইড, এটা হাইড করব, এটাও হাইড করব, কিন্তু শো করার সময় শুধুমাত্র এইটা শো করব। তাহলে কিভাবে করব, যখন এই ধরনের কাজ করবেন তখনই আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। ওকে, তা যাও, আজকের প্রজেক্ট আমি এ পর্যন্তই রাখতেছি, যদি বেশি করি হয়তো সময় হবে। আগামী প্রজেক্টে বাকি এই হচ্ছে আমার আগামী ক্লাসে এই প্রজেক্টে যে বাকি কাজগুলো আছে, যেমন ওয়ার্ক উইথ লেয়ার্স, এই বিষয়টা সম্পর্কে ভালো করে কাজ করব, এবং হচ্ছে সেভ এবং এক্সপোর্ট সম্পর্কে একটু ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি কালার অ্যান্ড ফিল অ্যান্ড প্যাটার্ন, এই বিষয়টা সম্পর্কে আপনাদের সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। এ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।